গুন্ডারাজের অবসান চাই, ব্যারাকপুরে চিরস্থায়ী শান্তি চাই। ভীম সিং না থাকলে আজকে অর্জুন সিং হতো না। যে নিজের পরিবারকে অস্বীকার করতে পারে সে তো যে কোনো মানুষকে যে কোনো সময় ছুঁড়ে ফেলে দেবে। কোনো নেতার দালালি করে কেউ টিকিট নিয়ে নেবে, তো সেই পার্টিতে থাকবে কেন? একসঙ্গে তুমি আমি অনেক দিন কাটিয়েছি, আমারও কাছে কিছু তথ্য আছে, সেগুলো আমি লোকের সামনে আমি তোমায় কথা দিচ্ছি আমি আনব না। বন্ধু, তুমি তোমার নিজের স্বার্থে দল বদল করো। লড়াইটা আদর্শগত নীতিগত কারণে হওয়া উচিত। লোকসভা নির্বাচনে মাত্র 42টা আসন, কিন্তু এই আসনের টিকিট নিয়েই প্রত্যেক দলে থাকে নানান রকম টানাপোড়েন। টিকিট নিয়ে কেউ দলবদল করেছেন টিকিটের জন্য, আবার অভিযোগ এই টিকিট পাওয়ার জন্য নাকি তার সঙ্গে কোনো নেতার বিস্তর বিবাদ হয়েছে। সেই আসন কোনটি জানেন? সে আসন ব্যারাকপুর লোকসভা আসন। সেই আসনে এবার তৃণমূল প্রার্থী রাজ্যের মন্ত্রী নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। তড়িৎবরণ তোপদার, যাকে অর্জুন সিং বলছেন, শ্রদ্ধা করেন, গুরু বলছেন, আপনার গুরু কি তড়িৎবরণ তোপদার থেকে খানিকটা অনুপ্রাণিত হয়েছেন? না না না, আমি তড়িৎ তোপদার আমার বয়স হিসেবে বয়সটাকে আমি সম্মান করি, ওনার বয়সকে, কিন্তু উনি আমার রাজনৈতিক গুরু নন। আমার রাজনৈতিক গুরু তো মমতা ব্যানার্জি। রাজনৈতিক গুরু তো বারবার বদল হয় না। তড়িৎবাবু সিপিএমের বিরুদ্ধে তো আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। তা যার বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, তিনি তো আমার রাজনৈতিক গুরু হতে পারেন না। পার্থ ভৌমিক ব্যারাকপুরে টিকিট পেলেন তৃণমূল থেকে, দেখা গেল তারপরে আপনার সতীর্থ, একটা সময় আপনার বন্ধুও বলা হয়, অর্জুন সিং দলবদল করলেন, তোলপাড় হলো রাজ্য। কেন দাদা, মানে আপনি টিকিট পাওয়াতে এত সমস্যা কী করে সৃষ্টি হলো? আমি তো বরাবর দলের অনুগত সৈনিক। আপনি কোনো সময়ই দেখবেন না আজ অবধি এত বছরের আমার রাজনৈতিক জীবনে আমার মুখ থেকে কোনো দল বিরোধী কথা শুনেছেন কিংবা দলের কোনো সমালোচনা শুনেছেন। দল যেটা বলে আমি সেটাকে মান্যতা দিই, আমি সেটাকে অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি। অতএব আমার মনে কি আছে, আমার কোথায় বিরোধিতা আছে, কোথায় সম্মতি আছে, এ কথা কখনোই আমি প্রকাশ্যে বলি না। কিন্তু আপনার প্রতিপক্ষকে নিয়ে কী বলবেন, যাকে নাকি ব্যারাকপুরে টিকিট দেওয়ার কথা বলা হয়েছিল দলের তরফ থেকে, আপনিও জানতেন সবটা, জেনে শুনেও আপনাকে টিকিট দিয়ে দেওয়া হলো? দলের তরফ থেকে ওকে টিকিট দেওয়ার কথা বলা হয়েছে এটা আমি কোনোদিনই জানি না। এটা যে বলছে সে ঠিক বলছে। এখানে অবাঙালি একটা ভোট ফ্যাক্টর রয়েছে, বিজেপির বিভিন্ন আসনে প্রভাব রয়েছে, ভাটপাড়া থেকে শুরু করে বিভিন্ন আসন, সব কিছু মিলিয়ে লড়াই কি খানিকটা কঠিন? প্রতিপক্ষ আপনারই দলের প্রাক্তন একজন, খানিকটা কঠিন হচ্ছে না লড়াইটা? না, এখানে কঠিন হবে কেন? অ্যাকচুয়ালি ব্যারাকপুরে ওই যেরকমভাবে আপনারা বাঙালি, অবাঙালি, হিন্দু, মুসলমান এসব বলেন, ব্যারাকপুর কিন্তু একটা মিনি ভারতবর্ষ। এখানে আমরা সব বর্ণের মানুষ, সব ভাষাভাষীর মানুষ, সব ধর্মের মানুষ একত্রে দীর্ঘদিন ধরে বসবাস করছি। অতএব এখানে আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক খুব ভালো। অতএব এখানে ওরকমভাবে যেটা সেগ্রিগেট করে দেওয়ার চেষ্টা বিজেপির তরফ থেকে হচ্ছে, সেটা এবারে নির্বাচনে সেই কথা রটিয়ে কোনো লাভ হবে না, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। আপনি একটি ওয়েব সিরিজে একটি চরিত্রে অভিনয় করেছিলেন, সেখানে কিছু ভিডিও ফুটেজ কিছু ভাইরাল হয়েছিল, করালি বাবুর চরিত্র ছিল। সেই চরিত্রের উপর ধার করে আপনার প্রতিপক্ষ বলছেন যে রাজ চক্রবর্তীকে কোট আনকোট ল্যাং মেরে পার্থ টিকিট পেয়ে গেলেন। কি বলবেন? রাজ চক্রবর্তী আমার খুব ভালো কলিগ, খুব ভালো কলিগ। এগুলোর বাচ্চা ছেলের মতো প্রশ্ন, আমি মনে করি না এর কোনো উত্তর দেওয়ার দরকার আছে। ব্যারাকপুরের মানুষ জানে, বাংলার মানুষ জানে যে আমি নাটক, মানে আমার রাজনীতির বাইরে যদি আমার কোনো প্যাশন থাকে, ভালোবাসার জায়গা থাকে, সেটা ফুটবল খেলা এবং নাটক। সেই নাটকে আমার একটি অভিনয় দেখে রাজ আমাকে এই চরিত্রটার জন্য সিলেক্ট করেছিল। উনি টিকিট পেতেন, সেই বিষয়টা উঠে আসছে, সত্যি কি? না 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 না, আমার জানা নেই। তাহলে রাজ চক্রবর্তী আমারও এত পরিশ্রম করছেন কেন? তাহলে তো আমারও ওর পরিশ্রম করার কথা না। যারা শুধু সেলফ নিজেরটা ভাবেন, নিজের কথা ভাবেন, তারা এরকমভাবে এসব ভাবেন এবং বারংবার দল বদল করেন। আমার ধারণা যে ব্যারাকপুরে একটা কথা খুব প্রচলিত, এটা বিজেপির লোকেরাই বলছে, যে উনি তো নরেন্দ্র মোদীরও না। যদি নরেন্দ্র মোদীর হতেন, নরেন্দ্র মোদীকে সত্যিই ভালোবাসতেন, তাহলে নরেন্দ্র মোদীর টিকিটে জিতে তিনি বিজেপি থেকে আবার তৃণমূলে আসতেন না।
তিনি বিজেপি থেকে তৃণমূলে এসেছিলেন, তার ধারণা ছিল যে ট্রেড ইউনিয়ন নিয়ে তিনি যে বিতর্ক তুলে তৃণমূলে এসেছিলেন, তাহলে এই সব মিলগুলোর মানে সব অধিকার ওনার হাতে চলে যাবে। উনি সেই লোভে তৃণমূলে এসেছিলেন, মানে সেলফ ইন্টারেস্ট। এই যে ধরুন দিদি ওনাকে টিকিট দিল না, কেন দিল না? কারণ দিদির কাছে খবর ছিল যে এবার তৃণমূলের টিকিটে যেতে আবার বিজেপিতে চলে যাবে। তা আপনি যদি দলের সর্বোচ্চ নেত্রী হন কিংবা দল কখনো এমন কাউকে টিকিট দেবে যে আমার টিকিটে জিতে বিজেপিতে চলে যাবে? যদি বিজেপির সাথে সত্যি সত্যি ওনার যোগাযোগ না থাকতো, তাহলে একটা লোক একটা দল ছেড়ে দুদিনের মধ্যে অন্য দলের টিকিট পেয়ে যায়। আর যারা বিজেপির হয়ে এই যে 5 বছর ধরে ঘাম ঝরালো, যারা মাটিতে বসে কাজ করলো, যারা বিজেপির পতাকাকে মাথায় তুলে রাখলো, তারা তো প্রত্যেকে, তাদের তো বঞ্চিত করা হলো। উনি যখন বিজেপির এমপি ছিলেন, আমাদের সঙ্গে তো ওনার রাজনৈতিক লড়াই ছিল, কিন্তু বিজেপির মধ্য থেকে উনি বিজেপির নেতা নেত্রীদের বাড়ি আক্রমণ করেছেন। বিজেপির নেতা নেত্রীরা ওনার দ্বারা আক্রান্ত হয়েছে, এটা তো বিজেপির নেতা নেত্রীরা জানেন। এই যে এখন যিনি রাজ্যের মহিলা সভানেত্রী ফাল্গুনী পাত্র, ওর বাড়ি অ্যাটাক হয়েছে। ওর বাড়িতে, হ্যাঁ, ওর বাড়িতে যখন উনি বিজেপির সাংসদ ছিলেন, তখন ওর বাড়িতে এইসব ওদের কমিটি নিয়ে ফাল্গুনী পাত্রর বাড়িতে অ্যাটাক হয়েছে। আপনি ওনাকে জিজ্ঞেস করে দেখবেন, গণ্ডগোল হয়েছে, উনি লোক পাঠিয়ে করিয়েছেন। এটা সব জায়গাতেই। আমাদের তৃণমূলে যখন ফিরলেন তিনি, তারপরে আমার তৃণমূলে 3 জন মার্ডার হয়েছে। লাস্ট যে কেসটা ভিকি যাদব, সে হচ্ছে অর্জুন সিংয়ের ভাইপো, সৌরভ সিংয়ের খুব ঘনিষ্ঠ ছিল। তাকে বারণ করা হয়েছিল সৌরভ সিংয়ের সাথে মিশবে না, মিশেছে বলে সে মার্ডার। সেই কেসে তো ওনার ভাইপো জেলে আছে। এখানেই উনি বলেছেন যে পাপ্পু সিংকে যে জেলে পাঠানো, এর মধ্যে সম্পূর্ণ চক্রান্ত পরিকল্পনা আপনার, মানে আপনারা পরিকল্পনা করেই ওকে জেলে পাঠিয়েছেন যাতে অর্জুন সিংকে খানিকটা দমিয়ে রাখা যায়। তো ও তো তখন তৃণমূলে ছিল, তখন ও একটা কথাও বলেনি কেন? ও যতদিন তৃণমূলে ছিল এই বিষয়ে তো একটা কথাও বলেনি, কারণ ও জানতো যে বলার কিছু ছিল না। তার পুরো এভিডেন্স পুলিশের কাছে আছে। তো এই একের পর এক এই খুনের রাজনীতি, এগুলো কি মানুষ পছন্দ করে? 2019-এর নির্বাচনে জেতার পরে যে সন্ত্রাস সারা ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে হয়েছে, 7 জন মারা গেছে। ভাটপাড়ার ব্যবসায়ীরা 3 মাস ব্যবসা করতে পারেনি, স্কুল কলেজ সব বন্ধ ছিল, 1000-এর উপর বাড়ি ভাঙচুর হয়েছে, প্রায় 2000 মানুষ বাড়ি ছাড়া ছিল। উনি তো বলছেন যে সরকারে আপনারা তৃণমূল ক্ষমতায় রয়েছেন, আপনি মন্ত্রী, তারপরে তাহলে এই যে সন্ত্রাস হচ্ছে ভাটপাড়া জুড়ে আপনারা অভিযোগ করছেন, অর্জুন সিং করছেন, তা আপনারা কি করছিলেন? পুলিশ কেন ব্যবস্থা নেয়নি? সরকার তাহলে তো ব্যর্থ, যেটা উনি বলছেন, উনি অভিযোগ করছেন। 2019-এর আপনি জানেন যে একটা নির্বাচনের পরে 7 দিন অবধি নির্বাচন কমিশনের আন্ডারে থাকে। সন্ত্রাসটা ওই 7 দিনের মধ্যে হয়েছে। 2019-এর 23 মে রেজাল্ট বেরিয়েছিল, আপনি লক্ষ্য করে দেখবেন 29 তারিখ অবধি পুরো নির্বাচন কমিশনের আন্ডারে ছিল। সেই 6 দিনে চরম সন্ত্রাস, কারণ তখন পুরো পুলিশ সব কিছু কন্ট্রোল করছিল নির্বাচন কমিশন। সেই সুযোগে সারা ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে যে সন্ত্রাস হয়েছে প্রত্যেকটা মানুষের মধ্যে, সেটা বাঙালি, অবাঙালি, তামিল, তেলেগু, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, সবাই জানে। মানে কোনো ধর্ম, কোনো বর্ণ, কোনো ভাষাভাষী কিচ্ছু বাদ ছিল না, অত্যাচার সবার উপরে হয়েছে। এখানে উনি বলছেন যে পুলিশ কমিশনার অফিসের সামনে খুন থেকে শুরু করে একাধিক কাউন্সিলর অভিযুক্ত, আপনার সঙ্গে যারা ঘনিষ্ঠ, যারা ড্রাগের ব্যবসা করে, বিদেশে বাড়ির মহিলাদের ছবি পাঠিয়ে বিজনেস করে, সমস্ত কিছু আপনি জানেন, এবং এই সিন্ডিকেট গড়ে ওঠার পেছনে আপনার হাত রয়েছে। এবং একাধিক যে খুন ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে, সমস্ত খুনের পেছনে আপনি এবং জ্যোতিপ্রিয় মল্লিকের ইন্ধন রয়েছে, নইলে এরকম অশান্তি হতে পারে না ব্যারাকপুর। এটা আপনার প্রতিপক্ষ, মূল প্রতিপক্ষ, তার অভিযোগ আপনার নাম করে। এটা ব্যারাকপুরের যে কোনো মানুষকে জিজ্ঞেস করবে। পার্থভৌমিক কী, পার্থভৌমিক এর চরিত্র কীরকম, এটা ব্যারাকপুরের মানুষ জনে জনে বলবে। আপনি ওনার সম্পর্কে জিজ্ঞেস করুন আর আমার সম্পর্কে জিজ্ঞেস করুন। ওনার সম্পর্কে করতে গেলেই কেউ বলবে বাহুবলী, আর পার্থভৌমিক সম্পর্কে বলতে গেলে বলবে একটা ভদ্র ছেলে। বাহুবলী বলেছি বলে উনি বলেছেন উনি বাহুবলী নন। এই ইমেজ নিয়েই তো উনি এতদিন ছিলেন। আজকে হঠাৎ বিজেপিতে যাওয়ার পরে অ্যাকচুয়ালি উনি নরেন্দ্র মোদীরও নন, উনি মমতা ব্যানার্জিরও নন, উনি বাঙালিরও নন, উনি অবাঙালিরও নন, উনি হিন্দুরও নন, উনি মুসলমানেরও নন। উনি সেলফ, মানে উনি নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝেন না। ভীম সিং মানে ওনার ভাই, ভীম সিং না থাকলে আজকে অর্জুন সিং হতো না। নিজের ভাই, ভাইপো, পরিবারকে অস্বীকার করতে পারে,
সে তো যে কোনো মানুষকে যে কোনো সময় ছুঁড়ে ফেলে দেবে। অতএব এই চরিত্র মানুষ জানে, ব্যারাকপুরের মানুষ। নাম না করে সম্ভবত উনি মুকুল রায়ের দিকে ইঙ্গিত করেছেন যে যারা এসব করতো একদিন তাদের হাল এখন কী হচ্ছে দেখো, এরকমই হাল হবে। কি বলবেন সত্যি কি মানে আপনার সম্পর্কে এত রাগ অর্জুন সিংয়ের কেন? মানে বারবার প্রত্যেকটা প্রশ্নের উত্তরে উনি আপনার দিকে কেন আঘাত হানছেন? কি আপনাদের মধ্যে তো ভালো সম্পর্ক ছিল একটা সময়। আমরা একটা সময় সিপিএমের বিরুদ্ধে একসাথে রাজনীতি করছি, কিন্তু ওর রাজনীতির যে রাস্তা আর আমার রাজনীতির রাস্তা সম্পূর্ণ আলাদা। আমি এই হুলিগানস রাজনীতিতে বিশ্বাস করি না। আপনার প্রতিপক্ষ বলছেন আপনি একদম এই শব্দটা ইউজ করেই যে আপনি গামবাট নিয়ে ঘুরে বেড়ান, সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়ান, কিন্তু আপনি প্রোটেকশন পান, আপনি ঘুরে বেড়ান, কিন্তু যদি ব্যারাকপুরে ভোটের সময় কোনো রকম কোনো অশান্তি পাকানোর বোকামি আপনারা করেন তাহলে ফল খুব একটা ভালো হবে না, মানুষ আপনাদের বুঝিয়ে দেবেন। আমার তো মূল স্লোগান গুন্ডারাজের অবসান চাই, ব্যারাকপুরে চিরস্থায়ী শান্তি চাই। আমি কোনো রকম কোনো অশান্তি আমাদের পক্ষ থেকে হতে দেব না, কিন্তু আমি নিশ্চিতভাবে জানি যে ওনার অশান্তি বাদ দিয়ে আর কোনো অস্ত্র ওনার হাতে নেই এই নির্বাচনে জেতার জন্য। উনি নাকি তৃণমূলে এসেছেন, আপনারা চক্রান্ত করে এনেছেন অর্জুন সিংকে বদলা নেওয়ার জন্যই, মানে ওনাকে একেবারে রাজনৈতিকভাবে সন্ন্যাস গ্রহণ করানোর জন্য চ্যালেঞ্জ দিয়েছেন বারবার করে, এত ভোটে জিততে হবে, এত ভোটে একে হারাতে হবে, ওকে হারাতে হবে। এই বিষয়টি কি মানে কেন ওকে বদলা নেওয়ার জন্য তৃণমূলে আনা কেন? না না, কে কে ওকে তো কেউ আনেনি, ও এসছে। ওকে খেয়ে এনেছে আপনি বলুন তো? ওকে কেউ আনেনি, ও নিজে এসছে। পুরো এইসব ট্রেড ইউনিয়নের দায়িত্ব দিদি ওকে দিয়ে দেবে, তাহলে সব মিলের মালিকদেরকে ওই কুইজ করতে পারবে। ও তো এটার জন্যই এসছিল, ওর অন্য কোনো রাজনৈতিক কোনো আদর্শ ওইসব ওর নেই। মানে এত খুন, সন্ত্রাস, বোমাবাজি, গুলি সব কিছুর পেছনে যেটা উনি বলছেন যে ওনার কোনো হাত নেই, সব কিছু ওনার নামে বদনাম করা, এটা কি আপনার মনে হয় ব্যারাকপুরে অশান্তির পেছনে সত্যি অর্জুন সিংয়ের একটা বড় মাথা বা বড় হাত রয়েছে? আপনি বিশ্বাস করেন? 100 মানে অর্জুন সিং বাদ দিয়ে ব্যারাকপুরে আজ অব্দি কেউ গুন্ডামি করেছে বলেই আমি মনে করি না। টোটালটা অর্জুন সিং দ্বারা পরিচালিত। এটা আপনি সিপিএমের যাকে ইচ্ছা জিজ্ঞেস করুন, বিজেপির যারা আছে এখন মানে যারা দায়িত্বে আছে তাদের আলাদা করে জিজ্ঞেস করুন। দলকে বলেননি যখন উনি ফেরার জন্য আসলেন তৃণমূল কংগ্রেসে, তখন আপনারা কোনো বাধা দেননি যে এরকম লোককে কেন নিচ্ছেন? আপনি বাধা দেননি কেন তখন? আমি প্রথমেই আপনাকে বলেছি আমি দলের অনুগত সৈনিক। দল যখন যে সিদ্ধান্ত নেয় আমি তাকে মান্যতা দিই। প্রস্তাব এসেছিল নিশ্চয়ই বিজেপিতে যাওয়ার? না না না, ওরা জানতো যে আমি মমতা ব্যানার্জিকে ছেড়ে কোথাও যাব না। ওরা জানে যে আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছে মমতা ব্যানার্জিকে ধরে। আমি যেদিন মরবো মমতা ব্যানার্জির দলের পতাকাটাই আমার গায়ের উপরে থাকবে। আপনার কি মনে হয় দাদা যে সন্দেশখালিতে যা ঘটেছে তা কি ঠিক ছিল? মানে খানিকটা ভুল হয়নি দলের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রেও? আমি তো মানুষের কাছে ক্ষমা চেয়েছি, প্রকাশ্যে ক্ষমা চেয়েছি। আমি তো একবারও বলিনি, জাস্টিফাইড করিনি, এবং প্রশাসন তো তার উপযুক্ত ব্যবস্থা নিয়েছে। এবং যারা আন্দোলন করেছিলেন আমি তাদের নিয়ে ইরিগেশন ওরিয়েন্টেড ওদের যে অভিযোগগুলো ছিল যে জোর করে চাষের জমিতে ভেরির জল ঢুকিয়ে দিয়ে চাষের জমিগুলোকে নষ্ট করা হয়েছে, জোর করে ইল্লিগালভাবে কাটা হয়েছে, আমি ইরিগেশন ডিপার্টমেন্ট দিয়ে সব ব্লক করে দিয়েছি। সবার জমি, মানুষের জমি মমতা ব্যানার্জি তাদের কাছে ফিরিয়ে দিয়েছেন। অর্থাৎ মমতা ব্যানার্জি কোনো অন্যায়কে প্রশ্রয় দেন না। আমাদের সাংগঠনিক দুর্বলতা ছিল যে কারণে খবরগুলো আগে আসেনি। আজকে আপনি দেখুন ওদের মূল টার্গেট ছিল শাহজাহানকে অ্যারেস্ট করা। যেই অ্যারেস্ট হয়েছে টোটাল চ্যাপ্টারটা এন্ড হয়ে গেছে। যেই অ্যারেস্ট হয়েছে, এবং অ্যারেস্টটা কিন্তু রাজ্য পুলিশই করলো, অন্য কেউ কিন্তু করতে পারেনি। লুকিয়ে রেখেছিলেন আপনারাই। তাহলে কোর্টের বাধা ছিল। আমাদের সাংসদ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাকে দৃষ্টিগোচরে আনার পরেই তো কোর্ট যে বাধাটা ছিল সেটা তুলল। যখনই শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, একাধিক নেতামন্ত্রী জেলে যাচ্ছে, আপনার কোথাও গিয়ে খারাপ লাগে না যে আপনি যে দলটা করছে সেই দলে মানে আপনি কোথাও অভিযুক্ত নন, কিন্তু নিজের সতীর্থদের এরকম দেখে কোনো খারাপ লাগে দাদা? আক্ষেপ হয়? আমি একটা কথা বলি, যে আপনি এমন কোনো জায়গা পাবেন না যেখানে ভালো খারাপ নেই। এমন কোনো প্রফেশন নেই যেখানে ভালো খারাপ নেই। আপনি এমন একটা পরিবারও পাবেন না যে পরিবারে ভালো খারাপ নেই। তাহলে স্বাভাবিকভাবে আমি যে দলটা করি সেখানেও ভালো খারাপ আছে, কিন্তু আমাদের যেটা চেষ্টা যে খারাপটাকে পরিত্যাগ করে ভালোদের নিয়ে একত্রিত করা। বন্ধু অর্জুন সিং এর সাথে কথা বলবেন ভোট মিটলে, অথবা তিনি যদি আবার জেতার পরে বা হারার পরে তৃণমূলে ফিরতে চান, সেখানে আপনার তরফ থেকে কি আপনার কি ভূমিকা হবে? তখন আপনি অনুগত সৈনিক হিসেবে চুপ থাকবেন? 100 বার দল যদি সিদ্ধান্ত নেয়
আমি অনুগত সৈনিক হিসেবেই চুপ থাকবো। আর বন্ধুকে একটাই কথা বলবো, বন্ধু, লড়াইটা আদর্শগত নীতিগত কারণে হওয়া উচিত। লড়াইটা তুমি যে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যাচ্ছ, আমি জীবনে কোনোদিন এই ব্যক্তিগত নিম্ন রুচির পরিচয় দেব না। নাহলে আমারও কাছে কিছু তথ্য আছে, সেগুলো আমি লোকের সামনে আমি তোমায় কথা দিচ্ছি আমি আনবো না। কারণ একসঙ্গে তুমি আমি অনেক দিন কাটিয়েছি। আমি যদি এখন আনি, লোকে আমাকে প্রশ্ন করবে আপনি এতদিন বলেননি কেন। অতএব আমি এগুলো বলবো না। আমি মানুষের কাছে যাব, শুধু একটাই কথা বলবো, বন্ধু তুমি তোমার নিজের স্বার্থে দল বদল করো, আর আমি মানুষের স্বার্থে যে আদর্শ নিয়ে বড় হয়েছি সেই আদর্শের সাথে আছি। মহাভারতের পার্থ অর্জুনের রসায়ন সম্পর্কে আমরা প্রত্যেকেই প্রায় অবগত, কিন্তু ব্যারাকপুরের রণক্ষেত্রের ময়দানে সেই পার্থ অর্জুনই যে এরকম সম্পর্কের মুখোমুখি হবেন 2024 লোকসভা নির্বাচনের আগে, তা নিয়ে হয়তো আমরা অনেকেই ঠিক করে আঁচ করতে পারিনি। কথা বলবে সময়। কে জিতবেন নির্বাচনী ময়দানে তারও উত্তর দেবে সময়। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।